সাবেক রাষ্ট্রপতি জনাব হামিদ দেশে ফিরেছেন। তার দেশের বাইরে যাওয়া নিয়ে রীতিমতো তুলকালাম ঘটে গেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার মতো পরিস্থিতি ট্রিগার করেছিল সেটাকে। তিনি ফিরে আসলেন, প্রোটোকল ছাড়া ফিরে আসলেন। প্রোটোকলের প্রশ্ন এই জন্য আসছে, আমরা হয়তো অনেকে জানি বাংলাদেশে যে কোনো সাবেক রাষ্ট্রপতি তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি একজন মন্ত্রীর মতো প্রোটোকল পান। আন্দোলন আমাদের আন্দোলন, ঈদের পরেই হবে আন্দোলন। লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। কেউ বা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো 2026 সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হয়েছে, বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনে ধরিছে, পুরা জাতির অন্তরে ঢুকিয়া তার মনোভাব যাই না ফেলিছে। মির্জা ভাই, আপনি এখন বিএনপি হতাশ হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আসলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিন। বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকের পরে আগে দেখে আসি। সাবেক রাষ্ট্রপতি জনাব হামিদ দেশে ফিরেছেন। তার দেশের বাইরে যাওয়া নিয়ে রীতিমতো তুলকালাম ঘটে গেছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার মতো পরিস্থিতি ট্রিগার করেছিল সেটাকে। তিনি ফিরে আসলেন, প্রোটোকল ছাড়া ফিরে আসলেন। প্রোটোকলের প্রশ্ন এই জন্য আসছে, আমরা হয়তো অনেকে জানি বাংলাদেশে যে কোনো সাবেক রাষ্ট্রপতি তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি একজন মন্ত্রীর মতো প্রোটোকল পান, সুযোগ সুবিধা পান। তো সেটা ছাড়াই তিনি ফিরে এসছেন এবং তিনি ফিরে আসার পর অনেক রকম আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন, কারণ তিনি একটা খুনের মামলার আসামি। আওয়ামী লীগের লোকজন সমানে খুনের মামলায় তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে। এটা একটা ফাজলামো হচ্ছে, বহুদিন থেকে বলছি। কিন্তু তাকে গ্রেফতার না করার একটা কারণ আছে, আমরা অনেকে হয়তো জানি না। সেটা হলো মামলা থাকলেই গ্রেফতার করা যাবে বা গ্রেফতার করতে হবে, এই জায়গা থেকে সরকার তার অবস্থান পরিবর্তন করেছেন। অনেকেই খুনের মামলা দিয়ে দেয়, সরকার বলছে তারা দেন না, জনগণ দেয়, তাই তাদের নিতে হয়। এটাও ঠিক কথা না, মামলা চাইলেই নিতে হবে তা না। যাই হোক, পরবর্তীতে ড্যামেজ কন্ট্রোলের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে প্রাথমিক তদন্তে কারো যুক্ততা পাওয়া গেলে তারপর গ্রেফতার করা ছিল। তার মানে মামলা হলেই গ্রেফতার করে ফেলার যে টেন্ডেন্সি, সেটা থেকে সরে আসতে সরকারি ইনস্ট্রাকশন আছে। সুতরাং জনাব হামিদকে গ্রেফতার না করার মধ্যে কোনো আইনগত ব্যত্যয় অন্তত এই মুহূর্তে হচ্ছে না, আমরা এটা বলতে পারি। কিন্তু এই প্রশ্ন আবারও আসবে, জনাব হামিদকে আমরা নানান অপরাধে অ্যাকিউজ করতে পারি। আওয়ামী লীগের সাথে থাকা লোক, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, তিনি সাধু সন্ন্যাসী মানুষ, আমরা এটা কোনোভাবেই মনে করি না, একেবারেই মনে করি না। সো ওই সময়ের সাথে যুক্ত করে তার নানান দুর্নীতি, অনিয়ম, অনেক কিছুই পাওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি। সো সেগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার। কিন্তু এটাও সত্য, শুনেছি, অনেকেই জানেন এটা, যে তিনি ভীষণ অসুস্থ, তার লাইফ এক্সপেক্টেন্সি আর খুব বেশি না, সম্ভবত তিনি সে কারণে চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু সবাই যেটা ভাবছিল যে তিনি গিয়ে পালিয়ে গেলেন, আমারও তাই মনে হয়েছিল, উনি পালিয়ে গেছেন, উনি আর ফিরবেন না। এবং তখন সেটা নিয়ে তীব্র সরগোল শুরু হয়, কারণ সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা তারা জানতেন না। মানে এটাই খুবই সারপ্রাইজিং। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কারা এর সাথে জড়িত তিনি জানেন না, তিনি তাদেরকে ধরবেন, ধরে শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন। তিনি যাওয়ার পর একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল। আমরা অন্তত এখন এই জিনিসটা জানতে চাইতে পারি যে এই তদন্ত কমিটি, উপদেষ্টাদেরকে নিয়ে 3 জন, আমি ভুল না করে থাকলে, তারা কি তদন্ত করে বের করেছেন, কি পেয়েছেন, কেন হয়েছে এটা। কারণ জনাব হামিদের মতো একজন মানুষ এয়ারপোর্টে গিয়ে সব ক্লিয়ারেন্স শেষ করে দেশের বাইরে যেতে পারেন, এটা কোনোভাবেই ওই লেভেলে যারা কাজ করেন তাদেরকে দিয়ে সম্ভব না। যদিও ওই যেটা হয় সব সময়ের মতো, কিছু বলির পাঁঠা খোঁজা হয়, বলির পাঁঠা খোঁজা হয়েছে, কিছু একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করা বা মাঝারি পর্যায়ে কাজ করা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এটা সরকারের খুবই উঁচু পর্যায়ের, কোথাও না কোথাও থেকে এই গ্রিন সিগন্যাল তো এসেছিল বটেই। আমার ব্যক্তিগত বিবেচনায় ইভেন এটা ডক্টর ইউনুস লেভেল ছাড়া এন্ডোর্স হওয়ার কোনো কারণ নাই। কিন্তু উনি গেলেন এবং এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানি না। আমরা ধারণা করি যে এটা আমরা জানতেও পারবো না, কারণ সরকার এটার সাথে জড়িত ছিল, এটা ভাবার যথেষ্ট কারণ আছে। এবং একটা নতুন কনস্পিরেসি থিওরি যে কেউ এখন দিতে পারেন যে তার এটা কি সরকার পরিকল্পিত করে বা সরকারের একটা অংশ পরিকল্পিত নাটক তৈরি করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। প্রশ্নটা এই জন্য আসছে, সরকার অন্তত প্রধান উপদেষ্টাকে আমরা বারবার দেখেছি তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না এই ধরনের আলাপ করছেন, এবং বিশেষ করে বহির্বিশ্বের একটা চাপও ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে। এমনকি জাতিসংঘ যে রিপোর্টে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ধসিয়ে দিয়েছে মানবাধিকার হাই কমিশনের, সেখানেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু জনাব হামিদ চলে যাওয়ার পর হঠাৎ করে তীব্র অসন্তোষ দেশে শুরু হয় এবং
মানে ব্যাপারটা খুবই অদ্ভুত একটা কারণ হলো জনাব হামিদ যদি দেশ ছেড়ে চলে যেতে পারেন, এটা এই সরকারের ব্যর্থতা, ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা। যাবতীয় ক্ষোভ রোষ ইউনূস সরকারের উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু না, গেল আওয়ামী লীগের উপরে। তার পরবর্তীতে জনাব হাসনাত আবদুল্লাহ যা করেছেন, তার সাথে জামায়াতে ইসলামী এবং অন্যান্য অনেক ইসলামিস্ট গ্রুপ এবং রাজনৈতিক দল যুক্ত হয়ে তারা যে ব্লকেট দিয়েছেন, তারপর আওয়ামী লীগের নীতি নিষিদ্ধের ইতিহাসটা আমরা জানি। তো এই যে এখন জনাব হামিদ ফিরে আসলেন, তার মানে ওনার পালিয়ে যাওয়ার আসলে প্ল্যান ছিল না, এটা এখন খুবই স্পষ্ট। এবং সরকারের দিক থেকেও কোনো না কোনো যোগাযোগে তাকে এটা জানানো হয়েছে যে তিনি হয়রানির শিকার হচ্ছেন না, সাবেক প্রেসিডেন্ট। এবং আওয়ামী লীগের যে লেভেলের ক্রিমিনালরা আছে সেই র্যাঙ্কিংয়ে জনাব হামিদের ক্রাইম খানিকটা কমও হতে পারে, আমি নিশ্চিত নই, তারপর আমি ধারণা থেকে বলছি যে পারসেপশন অ্যাটলিস্ট আসতে দিল। তো তাহলে তিনি যে গেলেন, এই যাওয়াটা, এইভাবে যাওয়াটা প্রিপ্ল্যান্ড কি? এটাকে একটা পাতানো খেলা যে এই কাজটা কেউ করতে দিলেন এবং এটার জের ধরে সারা দেশে একটা তীব্র অসন্তোষ আবার মাথা চাড়া দিবে, তাকে কাজে লাগিয়ে এই পরবর্তীতে যারা হাসনাত, পরে এনসিপি যাওয়া, পরে ইনফর্মালি জামাত যাওয়া, তারপর অন্যরা যাওয়া, যমুনায় যাওয়া, সেখান থেকে শাহবাগ আসা, এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সমস্যা নেই, আওয়ামী লীগের প্রতি আমার কোনো প্রীতি নেই। আমাকে যারা দীর্ঘদিন থেকে দেখেন জানেন, তারা খুব ভালো মতোই বোঝেন এটা। আমি জাস্ট একটা অ্যানালিসিস আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এবং আমি আগে জানিয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এনসিপি এবং জামায়াতের স্বার্থে জরুরি ছিল। এনসিপি প্রকাশ্যে বললেও জামায়াত বেশ সুবিধাবাদিতা দেখিয়েছে এখানে, সে প্রকাশ্যে বলেনি, বরং প্রকাশ্যে আওয়ামী লীগকে মাফটাফ করে দিতে পারে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে খারাপ লাগে বলে বলছিলেন জামায়াতের আমির। কিন্তু এখানে তারা আবার খুবই গুরুত্বপূর্ণ নেতারা গেছেন, শিবির গেছে, তাদের জন্য লাভ হচ্ছে এটা। ইভেন সেই প্রেক্ষাপটেই বলেছে তারা জাতীয় পার্টিরও নিষিদ্ধতা চাইছেন, সম্ভবত এটার জন্য তারা একটা পরিস্থিতি তৈরি করবেন। কারণ এ দুটো দল যদি নির্বাচনের মাঠে না থাকে, তখন জামায়াত এবং এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভোটের রাজনীতিতে। না, তারা যদি নির্বাচন বয়কট করার মতো কথা বলেন, সেটা যদি করেন, তাহলে বিএনপি নির্বাচনে গেলে আসলে সেই নির্বাচনটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সুতরাং তাদের হাতে একটা বিরাট বার্গেনিং পাওয়ার এসে হাজির হয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে। অথচ ডক্টর ইউনূস বলেছিলেন নিষিদ্ধ করবেন না, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত, তিনি সেভাবেই জানিয়েছিলেন। সুতরাং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা কারো অঙ্কে জরুরি ছিল। সে কারণে জনাব হামিদের এই বিদেশ যাওয়াটা, বিশেষ করে তার ফিরে আসার পর, একটা পাতানো খেলা ছিল কিনা। আন্দোলন আমাদের আন্দোলন, ঈদের পরেই হবে আন্দোলন। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। কেউ বা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে, সেটা হচ্ছে 2026-এ রমজানের ঈদ। তো ওই পর্যন্ত তো বিএনপি অপেক্ষা করবে না, ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ। এবং কি ঈদের পরে আন্দোলন, এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে এবার কিন্তু সত্যি আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। কারণ বাংলাদেশে গত 5ই আগস্টের আগে পরে যে দৃশ্যপট আমরা দেখেছি, আপনি রাজপথে বসে সারাদিন চিল্লান, দাম দেবে না। স্কুল, আদালত, অফিস, কলেজে চিল্লান, দাম দেবে না। আপনাকে যেতে হবে শাহবাগ, আপনাকে যেতে হবে সচিবালয়, আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে যমুনা, এইসব এলাকায় গিয়া রাস্তা ব্লক করতে হবে। তারপর আপনাকে 2, 4, 10 দিন জনগণকে কষ্ট দিতে হবে। তারপর সরকারের ইচ্ছা হলে আপনারা আন্দোলন মানবে অথবা মানবে না। তো এই যে বিষয়গুলা, সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক দলগুলা বুঝা গেছে। এখন এই যে ঈদের পরে যে আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করছে, সে আন্দোলনের আগেই সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের মাধ্যমে। বাংলাদেশ সচিবালয় আজকে থেকে বাংলাদেশের সচিবালয় এরিয়া নাম্বার 1, নাম্বার 2 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, নাম্বার 3 এর আশেপাশের যেই এলাকা, সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা, কয়টা? 5টা সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। তবে এটা কি এই প্রথম? না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে, এনসিপি সহ আরো অনেক দল আন্দোলন করেছেন, সরকারি বাতাস খেয়েছেন, তারপর হচ্ছে ঠান্ডা পানি পেয়েছেন, এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে। এরপর আবার সেখানে ইশরাক সাহেব তার সমর্থকদের নিয়ে এসে এখানে আন্দোলন করছেন। সো সরকারের এই প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন, এটার খুব যে কার্যত ভ্যালু আছে তা না। তবে রাইট নাও সরকার যদি হার্ড লাইনে যায়, দেন বিষয়টা অন্যদিকে মনে নিতে পারে। ডিপেন্ড করছে বিএনপি কতটা সুগঠিতভাবে এই আন্দোলনকে সামনের দিকে নিতে পারবে। আপনার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল। 4 জুন প্রকাশিত হয়েছে, গতকালকে 8 জুন। বলা হচ্ছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স
76-এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, যমুনা পার্শ্ববর্তী এলাকা মানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড, এই সকল এলাকাগুলোতে সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সরকারি প্রজ্ঞাপন সামনে আসার পর মানে ডিএমপির অনেকে বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপির যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিচ্ছেন, সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এই দেশের মানুষ আইন ভাঙে, এটাই স্বাভাবিক। দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায় করতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আন্দোলনগুলোতে জনসাধারণের দুর্ভোগ না হয় এমন ভাবে করা উচিত। রাস্তাঘাট বন্ধ করে, কিন্তু কি করবে ওই যে রাজপথে না নামলে দাবি আদায় হয় না। 2026 সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হয়েছে, বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনে ধরিছে, পুরা জাতির অন্তরে ঢুকিয়া তার মনোভাব যাই না ফেলিছে। মির্জা ভাই, আপনি এখন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে, মাইনে নেব। আপনি তো অন্তর্জামী না, জাতির অন্তরের কথা কেমনে জানবেন? যাই হোক, আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার, তাই আপনার চাওয়াটা জাতির চাওয়া হইয়া ওঠেনি। বেদ্যবি নিয়েন না, মুরব্বী মানুষ। হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভ আপনারা তৈরি করতে পারেন নাই, করেনও নাই। মেলা মানুষ মিলে তৈরি করছে, আপনারা সামে বসে থাকিছেন। তাই ন্যারেটিভ নির্মাণের যে তাগদ, যে হিম্মত, যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুইলা বসে আছেন, বা আপনাদের কখনই ছিল না। যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে, আটারলি ফেল করছে। এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে ততদিন। আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিন্সিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না। এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শক্তি। আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না, আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে 5ই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আপনারা আপনাদের দলকে কানেক্ট করতে পারেন নাই। 32 নম্বর জয় বাংলা কইরা দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই দুইটা মাইলস্টোন ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, ট্রল করছেন সেই সময়। আপনারা প্রফেসর ইউনূসের কাছে রোডম্যাপ চান নির্বাচনে, আপনাদের দলের রোডম্যাপ আছে নাই। এই 10 মাসে কি করেছেন? ভার্চুয়ালি কিছুই না, না না না, দুইটা বড় কাজ করেছেন। ইন্ডিয়ার সাথে আর ওয়াকারের সাথে সিস্টেম করেছেন, দখল চাঁদাবাদি করেছেন, গরুর হাট, সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি, পদ পদবি ইত্যাদি আর কত কিছু। আর মানুষের ঘৃণা কামাইছেন, খামাই ভালোই করেছেন। যারা একসময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন। না না, আমরা বানাই নাই আপনাদের শত্রু, আপনারাই আমাদের বানাইছেন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। বিদেশে আমাদের বন্ধু আছে, বিদেশে আমাদের প্রভু নেই। দেশে আপনারা বন্ধুহীন, বিদেশে কয়টা প্রভু আছে আল্লাহ মালুম। বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা একটা ব্যাড আইডিয়া, ভেরি ভেরি এক্সট্রিমলি ব্যাড আইডিয়া। কেন জানেন? জানেন না, এটাও জানেন না। আসেন এটা আলাপ করি। ডিসেম্বরে যতগুলো নির্বাচনে বিএনপি অংশ নিছে, গোহারা আছে, গোহারা একটা না দুইটা নির্বাচনে অংশ নিছে। 2008 সালের 29শে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা আসছে। আবার 30শে ডিসেম্বর 2018 শেখ হাসিনার অধীনে নির্বাচন, গোহারা আসছে। প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরেরটা হাসিনার অধীনে নির্বাচন ছিল। আওয়ামী লীগ ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেলত। ওইটা তো তার খেলার মাঠ, কুসুম কুসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময়, সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো। সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করেছে। এটা আপনারা বুঝতে পারেন নাই। এই সালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার, তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন। নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন, কেন নভেম্বর বা জানুয়ারি না? নির্বাচনে তো প্রতিপক্ষ চুপচাপ বসে থাকে না, তাই না? সে কিছু করে, সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন, বারে বারে বলতে থাকবে। আরে দূর, বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না। হ্যাঁ দেখেন কবে নির্বাচনে জিতেছে, দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে গোয়ারা, এবার আসবি। আপনার ভারতে তো কুসংস্কার, আপনারা তো আবার বিজ্ঞান বিজ্ঞান করেন। জি না, এটা সংস্কার, এটা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্রদাহ শুরু হইতে পারে। যাই হোক, আমি যদি বিএনপির কেউ হইতাম, আমি অবশ্য এখন কেউ না, হ্যাঁ বিএনপির যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তাদের সব হয়েছে, পর হয়েছি আমি, বুঝছাও। তো যাই হোক, অসুবিধা নাই। আমি বিএনপি হইলে কখন নির্বাচন চাইতাম, কখন চাওয়া উচিত ছিল বলেন তো? বুদ্ধি করে বলেন, মনে আসতেছে না? আচ্ছা শিখাই দিই। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশে আর পায় নাই।
ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে, নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন, দুইটাই ফেব্রুয়ারিতে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয়, কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে, কইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এইখান থেকে। তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়া। স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা 2 নির্বাচনী ফেব্রুয়ারিতে। আবার সেই সময় আসছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে। এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি। সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি, যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার, যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি। আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না, কর্মীদের জায়গায় তুলতে পারেন না, খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব, 24 ঘন্টা টিকতে পারবেন না, হ্যাঁ ফু দিলে উড়ে যাবো, এই সমস্ত। এর বাইরে কিছু কইতে পারেন না। কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না, কথাই শুনে না। আজকে আপনার কর্মীরা এসে কয়, এগুলো শিখাইছেন যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি। রাজনীতি তো ইমোশনই, ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পাইতা দেয়? আবু সাইদ কিসের জন্য বুক পাইতে দিছিল? আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দেওয়া যায়। আপনার তার হৃদয়কে ছুঁইতে হবে, বুকের ভিতরে আগুন জ্বালাই দিতে হবে, তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে, গুলি কর। ওইটাই ইমোশন। ইমোশন ছাড়া রাজনীতি নাই, ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না, ইমোশন ছাড়া বিপ্লব করা যায় না, ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় না, ইমোশন ছাড়া দেশকেও ভালোবাসা যায় না। যাই হোক, আমরা একটু বিশ্লেষণ করে দেখি কেন প্রফেসর ইউনূস এপ্রিলে নির্বাচনের কথা বললেন। প্রফেসর ইউনূস কেন বলছেন এটা উনার বিবেচনা, কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে। 1 নম্বর হইতেছে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে, তার বিচার এবং চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার। তড়িঘড়ি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। 2 নম্বর, সবার অংশগ্রহণ নিশ্চিত করা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনিক প্রস্তুতি জরুরি। এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে, তাই না? প্রশাসনের গতি আসে নেই তো সেরকম। সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো সময় দরকার। অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না, সব জনগণের অংশ নেওয়া। 3 নম্বর, আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ। এপ্রিল 2026 পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে, যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির এবং বৈধতা দিবে। 4 নম্বর, নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা পুনর্নির্ধারণ। কারণ এখন যে সীমানা আছে এটা ওই 2008 সালে সীমানা, যেটা করে যে বিএনপিকে হারানো হয়েছিল, ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে। 5 নম্বর হচ্ছে 1.5 কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ। এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে না। ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার। আমরা শুধু মানি মেশিন না তো, তাই না? আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে। প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য, এমপি হবে প্রবাস থেকেই। তার জন্য প্রবাসীদের জন্য 30 থেকে 50টা আসন করা উচিত। বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে। জিয়াউর রহমান গণভোট করছিল, আমাদেরও গণভোট করা যেতে পারে। রাজনৈতিক দলের রাজধানী বন্ধ করার টাইম আসছে। রাজনৈতিক দল মানে দেশের মালিক না, সে যা খুশি বলবে আর আমরা সারা দেশের লোক মেনে নেব। গতকালকে স্ট্যাটাস দিয়েছিলাম তো ফেসবুকে প্রফেসর ইউনূসের বক্তব্যের আগে, সেটাই প্রফেসর ইউনূস বলছে। অনেকে বলতেছে যে প্রফেসর ইউনূসের বক্তব্যে নাকি আমার এপিসোডের প্রতিধ্বনি শুনতে পেয়েছেন। প্রফেসর ইউনূসের বক্তব্যের মূল যে কথা, সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। এটাই মূল কথা। এইবার আপনি শুনেন আমার কিছু এপিসোড, শুনেন। এডিটর সাহেব শুনান, তারিখ দিয়ে দিন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশের আপামর জনগণের এবং আমরা
অবশ্যই আমাদের এই দায়িত্ব সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলো সাফল্যজনকভাবে পালন করবো ইনশাল্লাহ। শুনেন, যে কাজের শপথ আপনারা নিছেন আমি তো সেই কাজই করি, আর সেটা হইতেছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখা। ভারত নিজের স্বার্থ রক্ষায় হাসিনাকে জলাঞ্জলি দিয়া পছন্দের আর কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করতেই পারে, কিন্তু তাদের জানা দরকার বাংলাদেশের বীর জনগণ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমি একটা কথা বারবার বলি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এইটা হুমকির মুখে। আর এই হুমকি কোথায় থেকে শুরু হচ্ছে সেইটা দেখেন, পাঠ্যপুস্তক থেকে আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের মাথাতে ঢুকায় দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণ ভারতকে একটা ফুটা পয়সা দিয়েও ছাড় দেব না। আমাদের প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক। কিন্তু বাংলাদেশে চীনের স্ট্র্যাটেজির সাফল্য নির্ভর করবে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের উপরে। যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানায় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে, আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়ায় দেব। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, আমাদের জাতীয় মর্যাদা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিশ্চিত না করিয়া আমরা ঘরে ফিরবো না। এই পবিত্র ঈদের দিনে যখন দেশের মসজিদে মসজিদে, ঈদগাহে ঈদগাহে আমরা ঈদের নামাজ পড়তে দাঁড়াবো এবং মহান আল্লাহ তাআলার নিকট আমাদের রোজা কবুল করার আকুল মিনতি জানাবো, তখন আমরা যেন এটাও মনে রাখি যে আমরা একই সঙ্গে কাতার বন্দী হয়েছি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পবিত্র সংগ্রামের অকুতোভয় সৈনিক হিসাবে। এবার শোনেন প্রফেসর ইউনূস কি বলছে, এই কথাগুলোই বলছেন, শোনেন। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা, এই প্রশ্নে কোনো আপোষ নাই। এভাবেই রাজনীতি তৈরি হয়, এভাবেই জাতীয় ন্যারেটিভ নির্মিত হয়। এই কথা আমার না, প্রফেসর ইউনূসেরও না, এটা বাংলাদেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা। আপনি জিজ্ঞেস করেন এটা আপনারও আকাঙ্ক্ষা কিনা। এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে, রক্ষা করবে। মুতে ভাষায় দেওয়া, ফুদিয়ে উড়ায় দেওয়া আর 24 ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ। রাজনীতি মানে মাস্তানি না, রাজনীতি মানে হৃদয়ের দখল, রাজনীতি মানে মর্যাদা, রাজনীতি মানে আত্মসম্মান, রাজনীতি মানে শক্তি, কালেকটিভ ফোর্স। মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ। না মির্জা ভাই, জাতি না, হতাশ হইল আপনার কর্মীরা। কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায়, শুরুটা কোথায় থেকে। আপনারা বলছেন নির্বাচন মানে তারিখ, প্রফেসর ইউনূস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ। আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট, কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য। তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা, আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ। আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আওয়ামী ন্যারেটিভ। আফসোস, আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করিয়া ফ্যাসিবাদ কায়েম। আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত, আত্মমর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা। কিন্তু আপনারা কি করলেন? ভারতের পায়ে মাথা দিলেন, ওয়াকারের কোলে গিয়া বসলেন, দলটা চালাইলেন ঠিক যেন কোনো ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালাইতেছে। আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন। এবং আজ যারা আপনাদের কর্মী, তাদের মনে এখন ঘৃণা, লজ্জা, হতাশা আর অনিশ্চয়তা। আর প্রফেসর ইউনূস তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না, আপনারা কি যাচ্ছা তাই বলছেন। তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না। তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন, তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা। আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। এই ঈদে তাই আনন্দের চেয়ে বড় হয়ে উঠুক এক শপথ, আমরা নিজেদের রাষ্ট্র আবার নিজেদের হাতে তুলে নেব। আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, কারা করবে, কিভাবে করবে। আর এই সিদ্ধান্ত হবে গণতন্ত্রের, দিল্লির না। এই সিদ্ধান্ত হবে জনগণের, ওয়াকারের না, চাটুকারদের না। এই ঈদে শুধু আমরা পশু কোরবানি দিব না, আমরা কোরবানি দিব ভয়ের, আত্মসমর্পণের, দুর্বলতার। এই ঈদে ঘোষণা হোক বাংলাদেশ কারো জমিদারি না, না রাজনৈতিক দলের, না দিল্লির, না ওয়াকারের।
আমরা সাধারণ জনগণ সবাই এই দেশের মালিক, আমাদের কথায় দেশ চলবে। রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে। ঈদ মোবারক। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা ফেরত আনবো রক্তে ঘামে স্বপ্নে। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।